একটু আগেই যে বিষয়টি নিয়ে আমি বলছিলাম সেটা ছিল প্রোডাক্টিভ এজিং। প্রোডাক্টিভ এজিংয়ের প্রথম বা শুরুর দিকের ধারণাটা এজিং থেকে শুরু করে কিভাবে সেটা প্রোডাক্টিভ এজিংয়ের জায়গায় আমরা মেনটেন করতে পারি, সেইটা নিয়ে আমি আমার আগের বক্তব্যটি রেখেছি। এবারে আমরা এই প্রোডাক্টিভ এজিংয়ের ওপরই একটুখানি বেশি গুরুত্ব দিয়ে সেটাকে বোঝার যদি চেষ্টা করি, তাহলে দেখা যাক জিনিসটি কী দাঁড়ায়। অর্থাৎ প্রোডাক্টিভ এজিং আমি আগে যেটা বলার চেষ্টা করছিলাম যে আমাদের দৃষ্টিভঙ্গির গুরুত্বটা কতটা রয়েছে প্রোডাক্টিভ এজিংয়ের ক্ষেত্রে, বা এজটাকে আমরা কিভাবে প্রোডাক্টিভ করতে পারি। আচ্ছা, আমরা যদি একটুখানি থিওরিটিক্যাল কনসেপ্টের ওপর জোর দিই যে বিভিন্ন লোক মানে জেরন্টোলজিস্টরা বা বিভিন্ন সোশিওলজিস্ট বা সাইকোলজিস্ট যারা রয়েছেন, অর্থাৎ সমাজতত্ত্ববিদ বা মনোবিদদের কথা আমরা যেটা বলে থাকি, তারা কিভাবে এই প্রোডাক্টিভ এজিংয়ের কনসেপ্টটাকে বর্ণনা করেছেন সেটা যদি আমরা দেখি, তাহলে অবশ্যই আমাদের কিছুটা কিন্তু তত্ত্বগত আলোচনার ওপর জোর দিতে হয়। যেমন এক্ষেত্রে এজিংয়ের প্রচুর থিওরিই দেখতে পাওয়া যায়, প্রচুর থিওরি রয়েছে, যেমন সাকসেসফুল এজিংয়ের কিছু থিওরি রয়েছে, অ্যাক্টিভিটি থিওরি রয়েছে, তেমনি কিন্তু আমরা যদি কন্টিনিউইটি থিওরির কথা ধরি, আমার ব্যক্তিগতভাবে মনে হয় কন্টিনিউইটি থিওরি কিন্তু এজিংয়ের প্রোডাক্টিভ এজিংয়ের সঙ্গে অনেকটা হলেই সংযুক্ত। এখন প্রশ্ন হলো, কন্টিনিউইটি বলতে আমি কি বোঝাচ্ছি, এবং কন্টিনিউইটির জায়গা প্রোডাক্টিভ এজিংয়ের সঙ্গে কিভাবে সম্পর্কযুক্ত বা কিভাবে রিলেটেড। আচ্ছা, কন্টিনিউইটি ধরা যাক মানুষ তার হচ্ছে মানে এজিং এর আমরা যদি বলি, একটা তো প্রি ওল্ড এজ বলে কনসেপ্ট থাকে, বা আর একটা অবশ্যই আমাদের অ্যাকিউট ওল্ড এজ, যখন আমাদের ধরুন জীবনে মানুষের অবসর গ্রহণের জায়গাটা আসছে, বা তার যখন শরীরে বার্ধক্য বলে যে বয়সটাকে হয়তো স্ট্যাম্প দিয়ে সূচিত করা হচ্ছে, তার আগের যে অবস্থাটা, তো তার আগে তার জীবনে কিন্তু একটা নিয়ম ধারা জীবনটা চলতে থাকে, সে কাজকর্ম করে, বাইরের জগতে তার একটা ইনভলভমেন্ট থাকে এবং সেখানকার সে দায়িত্ব নিচ্ছে, তার সঙ্গে সে তার পরিবারের যে দায়িত্বগুলো তার উপর থাকছে, সেই সময় সেই দায়িত্বগুলো সে সব পালন করছে। এরপর যেটা হয়, আস্তে আস্তে একটা পরিবর্তন আসে, এবং পরিবর্তনটা যখন আসে, যেহেতু সেটা বেশিরভাগ ক্ষেত্রে এই কাজের দিক থেকে পরিবর্তনটা আসে, অর্থাৎ কাজের জায়গা থেকে অবসর গ্রহণের একটা জায়গা যখন চলে আসতে শুরু করে, তখন কিন্তু একটা বিশাল সংখ্যক সময় তার প্রথম কথা হচ্ছে দিনের মধ্যে ফাঁকা হয়ে যায়। তার প্রথম আমাদের মধ্যে মাথার মধ্যে যেটা আসতে শুরু করে যে তাহলে আমি এতটা সময় তো এখন থাকবো, তাহলে আমি সেটা কি করে করব। এক্ষেত্রে তখন বিভিন্ন মানুষের যেটা বলা যেতে পারে পারিপার্শ্বিক অবস্থাটা বিভিন্ন ধরনের হতে পারে। কারুর হতে পারে যে তিনি পরিবারের সঙ্গে রয়েছেন, কারুর হতে পারে তিনি হয়তো একা রয়েছেন, বিভিন্ন রকমের পারিপার্শ্বিক পরিস্থিতি কিন্তু এই সময় তার হতে পারে। যেভাবেই হোক সেভাবেই কিন্তু তার এজটাকে মানে এজের মধ্যে অ্যাক্টিভিটি কন্টিনিউ রাখাটা কিন্তু হচ্ছে এই বয়সে গুরুত্বপূর্ণ। তবেই কিন্তু সেখানে আপনার প্রোডাক্টিভ এজিং এর জায়গাটা যাবে। কিভাবে? ধরা যাক আগে আমি যেটা বলছিলাম অলরেডি, যে কাজগুলো সে করছিল, এইবার চলে এলো আর একটা জায়গা যেখানে তার একটা বিরাট বড় ভ্যাকুয়াম, যে আমি এখন এতটা সময় কি করব। কিন্তু একটু যদি ভেবে দেখা যায় যে আমি যে কাজগুলোতে এতদিন সময় দিতে পারিনি, সেই কাজগুলোকে যদি আমি একটু নিয়ে ভাবনা চিন্তা করতে শুরু করি, তাহলে কিন্তু দেখা যাবে যে সময় আর মানে কি বলবো, মানে সময়টা কোথা দিয়ে চলে যাচ্ছে সেটা বোধহয় আর বোঝা যাচ্ছে না। কিভাবে? যেমন আমার যদি প্রথমেই মনে হতে শুরু করে যে আমি বাড়িতে বসে পড়বো, বাড়িতে বসে পড়ার কিন্তু কোনো এখানে জায়গাই নেই। আমি যে কাজগুলো আগে করতে পারিনি, হয়তো বাইরের জগতে যখন খুব ব্যস্ত ছিলাম, আমি বাড়িতে হয়তো অনেকগুলো গুরুত্বপূর্ণ জায়গা, যেগুলো হয়তো আমার স্ত্রী দেখতেন, বা আমি যদি একজন মহিলার কথা বলি, তার হয়তো স্বামী দেখতেন বা অন্য কেউ দেখতেন, বা বাড়ির কারোর উপর নির্ভর করতে হতো, সেই দায়িত্বগুলো যদি তিনি নিজের উপর খানিকটা তুলে নেন, যে এবার এগুলো আমি কিছুটা করে শেয়ার করব, ঠিক আছে। বা তার থেকেও বড় কথা হতে পারে যে আমার নিজের কোনো শখ আহ্লাদ থাকতে পারে, যে শখ আহ্লাদটা আমি হয়তো এতদিনে ভালোভাবে মনোযোগ দিতে পারিনি। অনেকের যেমন আমি দেখেছি তারা কিন্তু খুব পড়ানোর ক্ষেত্রে পছন্দ করেন, বা পড়ানো কাজটাকে খুব পছন্দ করে থাকেন, কিন্তু হয়তো জীবনের পরিপ্রেক্ষিতে, জীবনের প্রয়োজনের পরিপ্রেক্ষিতে হয়তো তারা অন্য কোনো প্রফেশনের মধ্যে ঢুকেছেন। চাইলে এই সময় কিন্তু ছোট ছোট বাচ্চাদের পড়িয়ে তারা নিজেদের সেই ইচ্ছের জায়গাটাকে কিছুটা হলেও ফুলফিল করতে পারেন। এবং এটা এখনকার দিনে বিভিন্ন সংস্থা রয়েছে যেখানে কিন্তু ছোট বাচ্চাদের, বা তারা অনেক সময় অনেক কি বলবো, দুস্থ শিশুদের নিয়ে আসে, যেখানে একটা পড়ানোর সুযোগ রয়েছে, সেখানে গিয়ে যদি পড়িয়ে দেওয়া হয়, তাহলে কি হয়, তাদের নিজেদেরও সময়টা কাটে, এবং সেই বাচ্চাগুলো কিন্তু পরোক্ষভাবে উপকৃত হয়, এবং সব থেকে বড় কথা, নিজের যে নিডটা ছিল সেই নিডটাই ফুলফিলড হয়ে থাকে। মাথায় রাখতে হবে, আমরা যখন কন্টিনিউইটির কথা বলছি, তাহলে কন্টিনিউইটির কিন্তু দুটো দিক আছে। একটা হচ্ছে আমার যেমন জীবনধারাটা চলছে, অর্থাৎ আমার গতিশীল, আর যদি উল্টো দিকটা হয়, তাহলে সেখানে আমার চলে আসছে স্লথ, মানে সেখানে আমার গতিহীনতা চলে আসছে। আমার কিন্তু এজিং প্রোডাক্টিভ হবে যখন আমার জীবনে কিন্তু এই গতিশীলতাটা চলবে, কোথাও কিন্তু গিয়ে আমার গতিহীন চলবে না।
আমরা যদি দুটো ভাগে ভাগ করি তাহলে আমার জীবনটা আগেও গতিশীল ছিল, এখনো কিন্তু আমার জীবনটাকে গতিশীলই রাখতে হবে। গতিহীনতা কিন্তু করা যাবে না, এবং গতিহীনতা যদি আমাদের আটকাতে হয় তাহলে কিন্তু আমাদের নিজেদেরকে কাজকর্মের মধ্যে নিয়োজিত হতে হবে, নিজেদের মধ্যে দায়িত্ব নিয়ে সেই দায়িত্ববোধের মধ্যে নিজেদেরকে নিয়োজিত করতে হবে। সবসময় কিন্তু দায়িত্ববোধ বা কাজকর্ম বলতে এই জিনিসটাও আমার মতে বোঝায় না যে আমাকে ফিজিক্যাল অ্যাক্টিভিটির মধ্যে দিয়েই কাজকর্ম করতে হবে। না, তা না। আমি কিন্তু মেন্টাল অ্যাক্টিভিটির মধ্যে দিয়েও করতে পারি। তবে একটা জিনিস খুবই মনে রাখা দরকার যে বয়সকাল যখন আসে তখন যেহেতু বিভিন্ন ধরনের আম মানে ধরুন বাতজ বেদনা বা আমাদের বলা যেতে পারে আর্থারাইটিস টাইপের রোগ আসে। তাই সেইগুলো থেকে যতটা সম্ভব দূরে থাকার জন্য ফিজিক্যাল অ্যাক্টিভিটি কিন্তু কিছুটা রাখা দরকার আছে। যেহেতু আপনি আগে বাইরের জগতে যেতেন এবং যতটা সম্ভব নিজেকে অ্যাক্টিভ রাখতেন, তাই সেই জন্য কিন্তু কিছুটা ফিজিক্যাল অ্যাক্টিভিটির দরকার আছে। তার জন্য আপনি কিছুটা হলে নির্দিষ্ট সময় ব্যায়াম করতে পারেন, কিছুটা সময় আপনি প্রাণায়াম করতে পারেন। এখন প্রচুর ওল্ড এজ ক্লাবস হয়েছে যেখানে গিয়ে আপনি এখন লাফিং ক্লাবের খুব সুন্দর একটা ভূমিকা রয়েছে, যেখানে জয়েন করলে কিন্তু এই ধরনের কার্যকলাপ থেকে মানে কার্যকলাপের সম্পাদনের মাধ্যমে মানুষ কিন্তু সুন্দরভাবে তার এজকে উপভোগ করতে পারেন, এবং সেই এজ কিন্তু অবশ্যই প্রোডাক্টিভ এজ। তার কারণ কি, সেখানে আপনি যেমন এই কাজ করে নিজেকে সুস্থ রাখছেন এক কথা, এবং তার সঙ্গে আপনি কি করছেন, আপনি সোসাইটির জন্য কিছু না করছেন। আপনি যদি কোনো কমিউনিটি সার্ভিসের মধ্যে ইনভলভ হয়ে থাকেন, বাড়িতে ধরুন কেউ একজন আছে তাকে আপনি অতটা সময় দিতে পারতেন না, তার ধরা যাক আপনার স্ত্রীকে হয়তো আপনি আগে এতটা সময় দিতে পারেননি আপনার কাজের প্রেশারের জন্য, এখন আপনি তাকে দিচ্ছেন, তাহলে তার একটা কেয়ার নিচ্ছেন, সেই জায়গাটা রয়েছে। আপনি হয়তো ছেলে মেয়েদের আপনারা তারা প্রত্যেকের জগতে প্রতিষ্ঠিত, কিন্তু তারাও হয়তো আপনার কাছে একটা সময় চাইতো, আপনি হয়তো অতটা সময় দিতে পারতেন না, এখন হয়তো মাঝে মাঝে তাদেরকে নিয়ে বাইরে যাওয়া, বেড়াতে যাওয়া, এইগুলো করতে পারেন। এই প্রত্যেকটা কাজ করার যে সব থেকে ভালো দিক হচ্ছে, এতে আপনি যেমন সোসাইটির জন্য কিছু করছেন, বলা যেতে পারে বিভিন্ন যদি কমিউনিটি সার্ভিসের মতো যদি থাকেন তাহলে সেই কাজটা যেমন করছেন, তার সঙ্গে সঙ্গে কিন্তু আপনি নিজের সেলফ কেয়ারের জায়গাটাও কিন্তু মেনটেন করতে পারছেন। অর্থাৎ আমরা সবাই জানি যে কারোর জন্য কিছু করতে পারলে বা অন্যের জন্য কিছু করতে পারলে কোথাও কিন্তু একটা সেলফ স্যাটিসফ্যাকশন আসে। এই সেলফ স্যাটিসফ্যাকশনের আনন্দটা আমরা এই কারণে পাই, তার কারণ যেহেতু আমরা করছি এবং করার ফলে আমার মনের মধ্যে এইটা আসে যে না, আমিও কাজটা করতে পারি, আমিও সাকসেসফুলি কাজটা করতে পারি, তাহলে সেই জায়গাটা কিন্তু সাংঘাতিকভাবে আসে। তাহলে এটা গেল একরকম কন্টিনিউটি, এবং এটা গেল একরকম আপনার গতি ময় জীবনে হওয়ার একটা উদাহরণ। অন্য দিক থেকে আমি আগের জায়গায় যখন বলছিলাম যে কোথাও গিয়ে এখন কিন্তু টেকনোলজির মধ্যে ইনভলভ হওয়ার খুব প্রয়োজন রয়েছে, যেমন ধরুন এখন হোয়াটসঅ্যাপ বলুন, মেল করা বলুন, খুব সামান্য জিনিস যেগুলো রয়েছে এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যে কোনো কাজের মধ্যে থাকতে গেলে এখন বেসিক কম্পিউটার বা মোবাইলের স্কিলগুলো থাকা কিন্তু খুব প্রয়োজন। অনেক মানুষেরই আছে তারা তাদের সময় কিন্তু যথেষ্ট পরিমাণ জিনিসটাকে কি বলবো ম্যানুয়ালি কাজ করার মধ্য দিয়ে তাদের জীবনের বেশিরভাগ সময়টা কাটিয়েছেন, কিন্তু এখন এই জিনিসগুলো শিখে নেওয়া কিন্তু খুব জরুরি। আপনি সেই কাজটার মধ্যে ইনভলভ হতে পারেন, আপনি এইগুলো একটু শিখে নিতে পারেন, শিখে নিয়ে আপনার বিভিন্ন কাছে দেখবেন তখন কিন্তু অনেক মাধ্যম তৈরি হয়ে যাবে, অনেক যোগাযোগের জায়গা তৈরি হয়ে যাবে, যে জায়গার মধ্যে ইনভলভ হয়ে আপনি কিন্তু আবার নিজে কিছু না কিছু কাজ করতে পারেন, এবং অবশ্যই সোসাইটিকে এবং কমিউনিটিকে কিন্তু কিছু না কিছু মানে কোনোভাবে কি বলবো নিজেও যেমন আপনি উপকৃত হবেন, তাদেরকেও আপনি মানে উপকার একটা প্রোডাক্টিভ বা একটা উপকারের জায়গা কিন্তু দান করতে পারবেন। সেই জায়গাটাও এই সময় দেখতে পাওয়া যায়, মানে সেই সময় করার একটা খুব সুন্দর সুযোগ কিন্তু এই ওল্ড এজের মধ্যে আমার মনে হয় এটা থাকে। তো এরপর আমরা যদি একটুখানি ভাবি যে এই যে একটা কন্টিনিউইটির কথা বললাম বা একটা গতিময় জীবনের কথা আমি বললাম, যদি কারোর ক্ষেত্রে এইখানে কোনোভাবে শ্লথতা আসে, অর্থাৎ সে ধরা যাক এই জায়গাটাকে কোনোভাবে মেনটেন করতে পারলো না, তাহলে আমাদের কি কি সমস্যা আসতে পারে। অবশ্যই এই সমস্যা বলার আগে আমি আরেকটা যে জায়গা দিয়ে উম একটু বলতে চাইছি সেটা হচ্ছে যে আমাদের মধ্যে যখন এজিং এর জায়গাটা আসে, কয়েকটা ফ্যাক্টর কিন্তু এই সময় আমাদের মনের মধ্যে বিশেষভাবে নাড়া দেয়। এই বিশেষভাবে নাড়া দেওয়া নির্ধারকগুলোই কিন্তু পরবর্তীকালে অনেক সময় আমাদের জীবনে শ্লথতা নিয়ে আসতে পারে। তাহলে বিশেষভাবে নাড়া দেওয়া এই ফ্যাক্টরগুলি কি কি, যেমন প্রথম হচ্ছে রিটায়ারমেন্ট আমাদের কাছে কোথাও একটা এই জিনিসের সূচনা নিয়ে আসে যে আমার কিন্তু মানিটারি ইন্ডিপেন্ডেন্সটা বন্ধ হয়ে যাবে। এতদিন আমার যে কারোর ওপর নির্ভরশীলতার জায়গা ছিল না, আমি নিজেরটা পুরোপুরি নিজে পরিচালনা করতে পারতাম, শুধু নিজেরটা নয় আমি সংসারেরটাও পুরোপুরিভাবে পরিচালনা করতে পেরেছি, সেখানে এখন হয়তো আমাকে নিজের দায়িত্বটার জন্য কারোর ওপর নির্ভরশীল হতে হবে। আবার অনেকের ক্ষেত্রে যারা পেনশন প্রাপ্ত রয়েছেন তাদের ক্ষেত্রে এই সমস্যাটা নেই, কিন্তু তাদের অনেক সময় মনে হতে পারে যে আমার ইনকামটা আর আগের মধ্যে থাকবে না। একটা জিনিস খুব ভালোভাবে আপনি মাথায় ঢুকিয়ে নিন, আপনার ইনকামটা যেমন আগের মতন থাকবে না, তেমনি আপনার প্রয়োজনের তালিকাতেও কিছু পরিবর্তন আসবে।
ঠিক আছে? তাহলে সেই দুটোকে মিলিয়ে নিয়ে অ্যাডজাস্ট করে নেওয়ার ক্ষেত্রে খুব সমস্যা কিন্তু হবে না। হ্যাঁ, তবে কি জীবনে আপস অ্যান্ড ডাউনস আসে, ওঠাপড়া আসে, তখন মানুষকে মানিয়ে নিতে হয়। প্রত্যেক মানুষেরই কিন্তু কিছু না কিছু সঞ্চয় থাকে, যে সঞ্চয়ের সুবিধাটা কিন্তু তারা এই বয়সে নিতে পারে বা এই বয়সে কিন্তু তারা কাজে লাগাতে পারে। এটা গেল ১ নম্বর। ২ নম্বর, নিজেকে প্রোডাক্টিভ রাখার মানে কিন্তু সবসময় কিছুমাত্র ইনকামের মাধ্যমেই নিজেকে প্রোডাক্টিভ রাখতে হবে, এমন কিন্তু কোনো কথা নয়। এর আগে আমি যে কমিউনিটি সার্ভিসের কথা বলেছি, পারিপার্শ্বিক লোকজনের জন্য যে কেয়ারের কথা বলেছি, কোথাও গিয়ে নিজের সেলফ স্যাটিসফ্যাকশন বা সেলফ কেয়ারের কথা বলেছি, এই প্রত্যেকটাই কিন্তু আপনাকে প্রোডাক্টিভ রাখবে। প্রোডাক্টিভ হওয়ার অর্থ কিন্তু কখনোই এরকম নয় যে জিনিসটাকে আপনাকে সবসময় অর্থকরী মাধ্যম দিয়েই প্রোডাক্টিভ রাখতে হবে। এবং সব থেকে যে গুরুত্বপূর্ণ জায়গা যেটা হচ্ছে, ওল্ড এজে কিন্তু আমাদের প্রাথমিক টার্গেট যেটা থাকে নিজেকে প্রোডাক্টিভ রাখার জন্য, যে ডিজিজের প্রিভেনশন। এই ডিজিজের প্রিভেনশনের কথা বলতে গিয়েই আমি এতগুলো কথা বললাম। যদি আপনার জীবনে স্লথতা আসে, তাহলে কিন্তু শারীরিক দিক থেকে যেমন সমস্যা আসবে, মানসিক দিক থেকেও কিন্তু সমস্যা আসবে। সবার আগে যে রোগ এই বয়সে থাবা বসায় তার নাম হচ্ছে অ্যাংজাইটি। অন্যদিকে আসে ডিপ্রেশন, তার সঙ্গে আসে লোনলিনেস, তার সঙ্গে আসে ব্রোডম টোননেস। এগুলো আমি কয়েকটা উদাহরণ দিলাম। এছাড়া অসুখের কিন্তু অভাব নেই, যারা যেগুলো এই বয়সে কিন্তু থাবা খুব সহজেই বসাতে পারে। কাজেই মানসিক দিক থেকে যদি কোনো মানুষ ভেঙে পড়ে, তাহলে তার কিন্তু সামাজিক প্রেক্ষাপটে সে কিন্তু সেই জিনিসগুলোর অভাবই বোধ করবে, যেগুলো কিনা সে আগে ভেবেছিল। সে ভাববে আমার স্টেটাস নেই, আমার প্রেস্টিজ নেই, আমার আগের মতন স্ট্যান্ডার্ডটা নেই, কারণ আমি হচ্ছি একজন বয়স্ক মানুষ, আমি বাড়ির কাছে, সমাজের কাছে, আমার পরিবারের কাছে একজন বোঝা স্বরূপ। যে মুহূর্তে এই ধারণা আপনার মাথায় আসবে, আপনার সঙ্গে সঙ্গে যেটা নিজেকে মনে হবে যে আমি হচ্ছে একটা অকর্পণ্য, অর্থাৎ আমার মধ্যে ফিলিং অফ ওয়ার্থলেসনেস চলে আসবে। আপনি অত্যন্ত পরিমাণে কিন্তু নিজে আশাহীনতায় ভুগবেন, যেটাকে ফিলিং অফ হোপলেসনেসও বলা হয়ে থাকে। এবং এই দুই জিনিসের সূচনা হলে জীবন কিন্তু অবশ্যম্ভাবীভাবে ডিপ্রেশনের দিকে চলে যায়। বিষণ্ণতা কিন্তু তখন সময়ের অপেক্ষা থাকে জীবনে থাবা বসানোর। এবং একবার এই বিষণ্ণতার ছায়া জীবনে পড়ে গেলে, বিষণ্ণতার করাল ছায়া জীবনকে গ্রাস করলে, তারপর কিন্তু সেইখান থেকে মুক্তি পাওয়া বা সেখান থেকে বেরিয়ে আসা যথেষ্ট কঠিন। এরম নয় যে বেরিয়ে আসা যায় না, কিন্তু বেরিয়ে আসা যায়, কিন্তু মানুষের মধ্যে তখন কিন্তু সেলফ স্ট্রেংথটা জাগানো বা সেই সেলফ স্ট্রেংথের সূচনা করা কিন্তু অত্যন্ত কঠিন হয়ে পড়ে। যে কঠিনের কাজটা কিন্তু ভেঙে মানুষকে এই বয়সে বার করে আনাটা কিন্তু যথেষ্ট কঠিনতর কাজ হয়। সেই কারণেই আমার বক্তব্য হচ্ছে যে প্রোডাক্টিভ রাখার প্রয়োজনীয়তা আছে, প্রোডাক্টিভ এজ, প্রোডাক্টিভ লাইফ মেনটেন করার দরকার আছে। শুধু তাই না, এটা তো কয়েকটা আমি মানসিক অসুখের কথা বললাম। এছাড়াও আমি অ্যাংজাইটির কথা আগে উল্লেখ করেছি। অ্যাংজাইটি যদি অত্যন্ত পরিমাণে অ্যাংজাইটি বেড়ে যায়, আপনার জীবন ধারণ করা কিন্তু দুর্বিষহ হয়ে উঠবে। তার কারণ অ্যাংজাইটি যদি বাড়তে শুরু করে, আপনার প্রতিটা ডেলি প্রতিটা কাজের ক্ষেত্রে কিন্তু আপনার অ্যাংজাইটি আসবে। আপনার প্রত্যেক সময় মনে হবে আমি এই কাজটা ঠিক করলাম কিনা, আমাকে তাহলে ওই কাজটা করতে হবে। সেগুলো হয়তো অত্যন্ত সাধারণ কাজ, অত্যন্ত দৈনিক সাধারণ কাজ, কিন্তু প্রত্যেকটার পেছনে দেখবেন আপনার জীবনে উদ্বেগ জড়িয়ে যাচ্ছে, এবং আপনি এই উদ্বেগের ছায়া থেকে কিন্তু বেরোতে পারবেন না। এবং যদি এই উদ্বেগ বাড়তে থাকে, তাহলে সেখান থেকে ভবিষ্যতে আরো অনেক সমস্যা আসতে পারে। শুধু মানসিক সমস্যা নয়, তখন কিন্তু এইগুলোর হাত ধরেই যেটা হবে, ফিজিওলজিক্যাল প্রবলেমগুলো কিন্তু আস্তে আস্তে চলে আসতে শুরু করবে। ঠিক আছে? উদ্বেগের মধ্যে অনেক কিছু আসতে পারে। যেমন ধরা যাক, আপনার যদি প্রচণ্ড পরিমাণে অ্যাংজাইটি আসতে শুরু করে, আপনি কিন্তু সাধারণ কাজকর্মগুলো করার ক্ষেত্রে আপনার ভুল আসতে শুরু করবে। আপনি দৈনন্দিন যেগুলো খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনাকে মনে রাখতেই হবে, আপনি ভুলে যাবেন, আপনি মনে রাখতে পারবেন না। যেগুলো হয়তো করতে গিয়ে আগে আপনার কোনোদিনও ভুল হতো না বা ভুল হওয়ার সম্ভাবনাও নেই, সেগুলোও হয়তো আপনি দেখবেন সেই সময় কিন্তু ভুল ত্রুটি হয়েছে। যেমন আমি সেদিনই একজনের কথা শুনছিলাম, বলছিলেন যে এত নিট অ্যান্ড ক্লিন থাকতেন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতেন, কিন্তু রিটায়ারমেন্টের পর এমন অ্যাংজাইটি শুরু হয়েছে, উনি খেয়েছেন, খেয়ে তারপর উনি হাতটা ধুতে ভুলে গেছেন, ওই অবস্থাতেই উনি বসে আছেন, বা হাতটা ধুচ্ছেন, পায়ে হয়তো খাবার পড়েছে, পায়ে যে একটু জল দিয়ে খাবারটাকে ধুতে হবে সেটা ওনার মাথায় নেই। অথচ ভদ্রমহিলার কথা আমি যা শুনেছিলাম, যে তিনি কিন্তু একজন শিক্ষাবিদ ছিলেন। ঠিক আছে? তো এই জায়গা থেকে এই পরিবর্তন, তিনি কিন্তু এরকমও নয় যে তিনি কিন্তু বই খাতা থেকে দূরে আছেন বা পড়াশোনা করছেন না, তা না, যখন করছেন করছেন, কিন্তু ওনার এতটাই অ্যাংজাইটির পরিমাণ বেড়ে গেছে যে অত্যন্ত সাধারণ কাজ, যার থেকে আরো অনেক গুরুত্বপূর্ণ কাজ কিন্তু উনি আগে করে এসছেন, সেই সাধারণ কাজের মধ্যে কিন্তু ওনার ভুল হয়েছে, ভুল হয়ে যাচ্ছে। এবং তার জন্য যেটা হচ্ছে, প্রথম প্রথম সকলে হয়তো সতর্ক করে দিলেও অনেক সময় সকলকে সতর্ক করে দিচ্ছে না, তার ফলে জীবন কিন্তু দুর্বিষহ হয়ে যাচ্ছে, নিজের জীবনেই বিপদ ডেকে আসছে। অনেক সময় সেদিন আমি শুনছিলাম যে উনি মানে মাঝে মাঝেই যেখানে হচ্ছে যে পড়ে যাচ্ছেন, এবং পড়ে গেলে সেখানে চোট লাগছে, নিজের ওপর কন্ট্রোল নেই। এই যে যার জন্য এর প্রধান কাজ মানে রিজনটা যদি আমরা ভেবে দেখি, তাহলে দেখব উনি কিন্তু প্রথম দিকে
নিজের এই টেনশনটা থেকে মুক্ত হতে পারেননি, তার কারণ হচ্ছে ওনার মাথায় কোথাও হয়তো ঘুরেছে যে আমি হয়তো আর আগের মতন প্রোডাক্টিভ থাকবো না। আমি যে সময় কাজ করতাম, ছাত্রছাত্রীদের পড়াতাম, অথচ পড়াতাম, সেই যে কাজগুলো আমি করেছি সেইখানে করে আমার যে সাকসেস ছিল সেইটা হয়তো আমি আর মেনটেন করতে পারবো না। তাই জন্যই কিন্তু আমার আমার তার জীবনের মধ্যে এই পরিবর্তনগুলো চলেছে, অথচ তা কিন্তু নয়। তিনি কিন্তু যেহেতু পড়াশোনার মধ্যে এখনো আছেন, পড়াশোনা করছেন, সেটা তো যথেষ্ট তার প্রোডাক্টিভিটির জায়গা রয়েছে। তিনি যদি চান তিনি যে কোনো একটা সংস্থায় গিয়ে এখনকার দিনে বিনা পয়সায় ছেলে মেয়েদের পড়ানো হয় সেগুলো উনি করতে পারেন, বা এই ধরনের যে কোনো কমিউনিটি সার্ভিসের মধ্যে যুক্ত হতে পারেন। কিন্তু এই ভাবনা চিন্তার জায়গায় কিন্তু আমি যেটি বলবো সেটা কিন্তু অনেকটা সময় পার হয়ে গেছে, অনেকটা দেরি হয়ে গেছে। এখন অসুস্থতার যে জায়গাটায় উনি পৌঁছে গেছেন সেখান থেকে কিন্তু ওনাকে ফিরিয়ে আনা যাবে না নয়, যায় কিন্তু যথেষ্ট কষ্টসাধ্য। তার কারণ এখন আরো আরো অনেক অনেক অসুখ কিন্তু আস্তে আস্তে তার শরীরে রয়েছে। এই জন্যই কিন্তু দরকার প্রোডাক্টিভ রাখার। হ্যাঁ, দেখুন, জীবনে পরিবর্তন আসবে, অসুখ হয়তো আসবে, সব অসুখকে আমরা বাধা দান করতে পারবো না, বা সব অসুখকে আমরা আটকাতেও পারবো না। কিন্তু যতটা আমাদের মধ্যে ক্ষমতা রয়েছে সেটুকু যদি আমরা করতে পারি তাহলে আমাদের আগত দিনের বেশিরভাগ সম্পর্কে আমরা সর্বাঙ্গ সুন্দর করতে পারবো। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সকলের জীবন সুন্দর হোক এই কামনাই করি। ধন্যবাদ।